চ্যাপ্টার 6.1 এর থিওরিগুলো আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম। প্রথমে একটু বলে নেই, দুই ধরনের পরাবৃত্ত আছে, প্রমিত সমীকরণ দুই ধরনের। এছাড়াও পরাবৃত্ত কিন্তু হয়, অক্ষের সাপেক্ষে প্রতিসম না হলেও কিন্তু পরাবৃত্ত হইতে পারে। আমরা আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রশ্নে বলা হয়েছে এখানে দেখো দুই ধরনের পরাবৃত্ত, একটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম y স্কয়ার ইকুয়াল টু 4ax, এটার 6টা সূত্র আছে। শীর্ষ উপকেন্দ্র অক্ষ দ্বিকাক্ষ, দ্বিকাক্ষের আরেকটা নাম হইল নিয়ামক, আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর সমীকরণ। আবার y অক্ষের সাপেক্ষে প্রতিসম হইলেও এই 6টা সূত্র। লাস্ট ক্লাসে সূত্রগুলা ব্যাখ্যা করছিলাম। যারা প্রথম ক্লাসটা করো নাই মাস্ট ফর্মুলার প্রমাণগুলা এগুলো দেখে নিও, নাইলে থিওরিটিক্যাল প্রবলেম হবে। আজকে আমরা গ্রুপ 1টা শেষ করে গ্রুপ 2 ধরবো। আমি একটু অঙ্কে চলে যাচ্ছি। লাস্ট ক্লাসে তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম 1 আর 3 এর অঙ্কগুলা। পারছো সবাই? ক্লাসের সবাই? ভেরা, আমি কোনো রেসপন্স পাচ্ছি না, তাহলে ধরে নিচ্ছি যে সবাই পারছো। অনেকে করোই নাই, মানে সময় পাচ্ছ না, অনেক ব্যস্ত। আসলে তোমরা ব্যস্ততা ভালো, অনেক ফ্রি ছিল এতদিন, কিছুটা ব্যস্ততা থাকাটা ভালো। ওকে, আমরা করাই দিছিলাম হচ্ছে 6 এর 1 নাম্বার, আর কাজ দিছিলাম তোমাদের 6 এর 2। 6 এর 3 দিয়ে আজকে স্টার্ট করতেছি, তাহলে 6টা শেষ হবে। y স্কয়ার ইকুয়াল টু 4px পরাবৃত্তটি 3, -2 বিন্দু দিয়ে অতিক্রম করে। ভাইয়া আর সবকিছু ভুলে যাও, এইটা ভুলে যাও না যে বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ। সরল রেখা পড়াইছি, বৃত্ত পড়াইছি, কোটি কোটি বার বলে ফেলছি। তো পরাবৃত্তেও আরো মানে অ্যাটলিস্ট লাখখানেক বার তো বলবই। তো একটা পরাবৃত্ত 3, -2 বিন্দু দিয়ে যায়, তাহলে সিদ্ধ করে আমি পি এর মানটা ইজিলি পাওয়া যাবে। আমাকে বলছে সেই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্র আর নিয়ামক রেখার সমীকরণগুলো বের করো। প্রথমে প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ, সোজা অঙ্ক। অনেক অঙ্ক এমন আছে যে হয়তো না করাইলেও তোমরা পারো, সূত্র পারো, জাস্ট বসাই দিলেই হয়ে। তারপরেও করাবো আমরা, প্রতিটা গ্রুপের প্রতিটা নিয়মের অঙ্কগুলো করানোর চেষ্টা করবো। হোমওয়ার্কগুলো করে দেবো রেগুলার। y স্কয়ার ইকুয়াল টু 4px যা 3, -2 বিন্দুগামী। বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ, অর্থাৎ x এর স্থলে 3 আর y এর স্থলে -2 বসাও। -2 হোল স্কয়ার 4p into 3, 4 equal to 12p, তার মানে p এর মান হবে 1/3। তো নরমালি সাধারণ পরাবৃত্তের সমীকরণ কত? y স্কয়ার ইকুয়াল টু 4ax, এর জায়গায় এখানে p আছে, আর সেই p এর মানটা হলো 1/3। তাহলে এবার পারফেক্টলি লিখি। সুতরাং পরাবৃত্তের সমীকরণটা কত? y স্কয়ার ইকুয়াল টু 4 1/3x। যারা আমি তোমাদের কোনো কথা শুনতে পাচ্ছি না, তোমরা কি আমার সবার কথা শুনতেছো? ক্লাসের সবাই অনলাইনে যারা? জি ভাই। ওকে ফাইন। এবার এটা একটা আদর্শ সমীকরণ হইছে y স্কয়ার ইকুয়াল টু 4ax। এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। মডুলাস অফ 4a খুব সহজ, কত হবে? 4/, আচ্ছা সবাই কি বোর্ড ক্লিয়ার দেখতেছো? ক্লাসের সবাই দেখো তো বোর্ডটা ক্লিয়ার আছে কিনা? হ্যাঁ ব্লার, আর একটু ব্লার আছে। একটু হ্যাঁ বেশি না। আচ্ছা ঠিক আছে, আস্তে ঠিক হয়ে যাবে মনে হয়। বলো। শুক্র শনি কয়টা? শুক্র শনিবার তো 5টা, এটা তো চলছে না এখানে। আর খিলগাঁওয়ে নিব রবি মঙ্গল 6:30। টাইমটা কি করে দিব? খিলগাঁওয়ে হবে রবি মঙ্গল 6:30, আর এটা নতুন শুরু থেকে পড়া।
মডুলাস অফ 4/3 কালকে দেখো একটা রুটিন দিয়ে দিছি আর কোনটা কিভাবে সুপ্রসনী 5টা ব্যাচটা এখানে আর এটা তো এই ব্যাচের সাথে প্যারালাল মানে আজকে এগুলো যেটা পড়াচ্ছি আগামী সপ্তাহে ওদের তারপরে এবার 6 শুরু করব ওকে 4/3 একক কি কি বের করতে বলছে উপকেন্দ্র কে কে বলতে পারবা উপকেন্দ্রের স্থানাঙ্ক কত a, 0 উপকেন্দ্রের স্থানাঙ্ক a, 0 দ্যাট ইজ 1/3, 0 আর নিয়ামকের সমীকরণ যেটা স্কয়ার নাই সেটা ইকুয়াল টু -a মানে মনে রাখবা আমি কিভাবে মনে রাখতাম ছোটবেলায় অক্ষের সমীকরণ হলো যেটা স্কয়ার আছে ওইটা ইকুয়াল টু 0 মানে y স্কয়ার আছে না তাহলে y ইকুয়াল টু 0 আর নিয়ামকের সমীকরণ যেটা স্কয়ার নাই ওইটা ইকুয়াল টু মাইনাস তাইলে এইটার সমীকরণ কি x ইকুয়াল টু -1/3 x স্কয়ার ইকুয়াল টু যদি 4ay হয় তাহলে অক্ষের সমীকরণ x ইকুয়াল টু 0 আর নিয়ামকের সমীকরণ y ইকুয়াল টু মাইনাস তাহলে মনে থাকবে এই দুটো আমি ছোটবেলায় এইভাবে মনে রাখি নিয়ামকের সমীকরণ x ইকুয়াল টু -1/3 আর আর গুণ করো আমরা জানি যে ভগ্নাংশ রাখা যায় না সরল রেখাকে 3x + 1 = 0 আশা করি ক্লাসের সবাই বুঝতে পারতেছো অঙ্কটা এটা তো স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক মানে এইখান থেকে তো বুঝছো যে গত দিনের অঙ্কই এটা শুধু বিন্দুগামী শর্ত সিদ্ধ করে আমাদের p এর মানটা বের করে নিতে হয়েছে অঙ্কটা কি সবাই বুঝছো ক্লাসের সবাই অনলাইনে যারা আছো একটু জানাও ফাইন লাস্ট ক্লাসে আমরা 6 এর 1 এবং 2 করছিলাম আমি একটু চলে যাচ্ছি হচ্ছে 12 নাম্বার ম্যাথটায় যেটা অনেকটা এটার সাথে মিল আছে আমরা লাস্ট ক্লাসে যেটা করছিলাম প্রশ্নে বলা হয়েছে y² = 9x এই পরাবৃত্তের উপরস্থিত একটা বিন্দু p তার কোটি হচ্ছে 12 ভুজটা দেয়া তাহলে আমি ভুজটা ধরে নেই ভুজটা আলফা ধরে নিই হ্যাঁ তাহলে p বিন্দুর স্থানাঙ্ক কত হবে p বিন্দুর স্থানাঙ্ক কোটি 12 ভুজ আলফা ধরে নিছি আলফা, 12 আর এই p বিন্দুটা পরাবৃত্তের উপরে অবস্থিত বা মতান্তরে পরাবৃত্তটা p বিন্দুগামী মানে বিন্দুগামী হইলে কি হয় শর্ত সিদ্ধ তুমি আলফার মান নাস্তে নাস্তে পাওয়া যাবে আচ্ছা আমি অঙ্কে আসি একটু y² = 9x পরাবৃত্তটা কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম y² = 9x x অক্ষের সাপেক্ষে হ্যাঁ আমার এই কথাটা মনে রাখবা যেটা স্কয়ার নাই সেই অক্ষের সাপেক্ষে প্রতিসম x স্কয়ার নাই x অক্ষের সাপেক্ষে প্রতিসম x² = 4ay হইলে y অক্ষের সাপেক্ষে প্রতিসম হয় মনে রাখবা খুব ভাইটাল একটা কথা 12 নাম্বারটা করে দিচ্ছি সহজ অঙ্ক লাস্ট ক্লাসে এই টাইপের অঙ্ক করছে এটা উল্টা অঙ্ক লাস্ট ক্লাসে মনে আছে উপকেন্দ্রিক দূরত্ব দেওয়া ছিল বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে এখানে বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে ফোকাস ডিসটেন্সটা বের করতে বলছে মানে ওই বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব এইটার নামই উপকেন্দ্রিক দূরত্ব বুঝছো ক্লাসের সবাই মানে পৃথিবীর উপকেন্দ্র জানো ফোকাস পৃথিবীর উপকেন্দ্রে চাঁদ আছে চাঁদ থেকে পৃথিবীর যে দূরত্বটা সেটাকে ফোকাস ডিসটেন্স বলতে পারি বা ফোকাল ডিসটেন্স তো যাই হোক হ্যাঁ ফোকাস পয়েন্ট হিসাব করে দিতাম হ্যাঁ ঠিক আছে ওকে সো এবার চিত্রটা দেখো y অক্ষের সাপেক্ষে প্রতিসম y² = 9x যারা গত ক্লাসটা ভালো করে করছো তারা মনে হয় চট করে বলে ফেলতে পারবা উপকেন্দ্রের স্থানাঙ্কটা কত চট করে বলে দাও উপকেন্দ্রের স্থানাঙ্ক 1,0 হ্যাঁ ভাইয়া 3,0 একটু মানে ভুল হইতেছে চিন্তা করে বলো স্যার 9/4,0 এক্সেলেন্ট 9/4,0 মানে 4kx অনেকে এটা 9 দীক্ষা 3 into 3 বানাইছে কথা হবে না 4ই হইতে হবে তাহলে 4 × 9/4 আর এখানে একটা বিন্দু আছে p
যার ভূত জানি না কোটি বারো আমাকে এসপি দূরত্বটা বের করতে বলছে। এসপি হলো ওই বিন্দুর ফোকাস দূরত্ব বা উপকেন্দ্রিক দূরত্ব। ওকে, প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ। হ্যাঁ, তোমরা কি সরলরেখা মানে টোটাল ভুলে গেছো? হ্যাঁ, মানে একদম মানে আচ্ছা আমি মনে করাই দিই। y square equal to 4ax, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক s হবে 9/4, 0। উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে 9/4, 0। সো এটা হলো ফোকাস ডিসটেন্স, ফোকাস স্থানাঙ্ক। ধরি পরাবৃত্তের উপরস্থ বিন্দুর স্থানাঙ্ক, উপরস্থ বিন্দুর স্থানাঙ্ক পি আলফা কমা বার। যেহেতু পরাবৃত্তের উপরস্থ তার মানে সিদ্ধ এক্স এর স্থলে আলফা, ওয়াই এর স্থলে বার, অর্থাৎ কি হবে 12 স্কয়ার ইকুয়াল টু 9 আলফা। 12 স্কয়ারে কত হচ্ছে 144, 9 আলফা, আলফার মান 16। খুব সহজে আলফা পেয়ে গেলাম, তার মানে পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। পি বিন্দুর স্থানাঙ্ক কত 16,12। তাহলে পি বিন্দুর ফোকাস দূরত্ব, সুতরাং উপকেন্দ্রিক দূরত্ব এসপি ইকুয়াল টু √16 - 9/4 হোল স্কয়ার 12 - 0, তাতে যেটা হয় 64 থেকে 9 গেলে 55, 55/4 স্কয়ার প্লাস 144। মোস্ট প্রবাবলি এটাকে ক্যালকুলেট করলে, ক্যালকুলেশন নিয়ে খুব একটা মাথা ঘামাইলাম, 73/4 আসে, যেটা তোমাদের বইয়ে অ্যানসার লেখা হয়েছে 18 সমস্ত 4 ভাগের 1। এটা লেখার কোনো দরকার নেই, মানে 73/4 লিখে দিলে হচ্ছে। তো ভেড়া অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি আরেকবার একটু বুঝায় বলি। এই আমরা যে 6 এর 1, 2 অঙ্কটা করছিলাম সেখানে ফোকাস ডিসটেন্সটা দেয়া ছিল, এসপি দেয়া ছিল, পি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। আর এখানে আমাকে পি বিন্দুর কোটি দেয়া আছে, এই শর্ত থেকে আমি ইজিলি ভুজ বের করে ফেলছি। তারপরে আমরা উপকেন্দ্রিক দূরত্বটা বের করে নিলাম। আশা করি ক্লাসের সবাই মোটামুটি বুঝতে পারছো। স্যার 12 স্কয়ার ইজ ইকুয়ালস টু 9 আলফা, এই লাইনটা বুঝলাম না। হ্যাঁ, এই যে সিদ্ধ এই পি বিন্দুটা পরাবৃত্তের উপরে অবস্থিত না? একটা বিন্দু যদি একটা রেখার উপরে অবস্থিত হয় তাহলে এক্স এর জায়গায় ভুজ, ওয়াই এর জায়গায় কোটি বসাইতে হয়। তাহলে এক্স এর জায়গায় আলফা আর ওয়াই এর জায়গায় 12 বসাইছি, বুঝছি? জি স্যার। এক্সেলেন্ট। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি আমরা। গ্রুপ 1টা প্রায় শেষ হয়ে আসতেছে আমাদের। ভেরা আমরা লাস্ট ক্লাসে একটা যেটা ছোটখাটো ভুল করছি, এই যে মনোযোগ দাও। আমরা যদি 10-এর অঙ্কগুলো হোমওয়ার্ক দিয়ে রাখতাম তাহলে খারাপ হইতো না। হ্যাঁ, যাই হোক, তো 10-এর মধ্যে 3টা অঙ্ক আছে, আমি তোমাকে 1-2টা একটু দেখাই দিচ্ছি। 10-এর প্রথমে 2 নাম্বারটা দেখো, y স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু x প্লাস 3। এই পরাবৃত্তের শীর্ষ ফোকাস নিয়ামক রেখার সমীকরণ বের করতে বলছে। তো চলো স্টার্ট করি। দশের 2 কতদিনের প্র্যাকটিস হবে জাস্ট কিছুই না। প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ y স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু x প্লাস 3। তবে আমরা জানি এটা 4 হইতে হয়, তাহলে এটাকে 4 ইনটু হাফ দিব, 4 ইনটু হাফ। আর এইভাবে চিন্তা করো, এটাকে বড় হাতের y ধরতে হবে এই কারণে যে এটাকে তো আমরা বড় হাতের x ধরব। বলো, তার এক মিনিট।
রেকর্ডটা একটু রিজিউম। তো ভাইয়া এটা বড় হাতের ওয়াই এই কারণে ধরছি কারণ এই x+3 কে তো আমার বড় হাতের x ধরে নিতেই হচ্ছে। তাই একটা বড় হাতের x আর একটা ছোট হাতের x এটা ঠিক মানে আসলে যাইতেছে না, বুঝছো? তো দ্যাট ইজ ওয়াই আমরা কি করব, দুইটাকেই আমরা বড় হাতের মানে বড় হাতের ওয়াই মানেই ছোট হাতের ওয়াই, নো প্রবলেম। আচ্ছা বোর্ড ক্লিয়ার আছে তো? দেখো তো ভাইয়া। হ্যাঁ তার সমস্যা নেই। কি করবা, এই যে এরকম করবা, হাতের পায়ে মোজা পরাই দিবা, তাইলে দেখবা যে আর ভুল লাগবে। ধরি বড় হাতের ওয়াই হলো ছোট হাতের ওয়াই, বড় হাতের এক্স হলো x+3। এটা আদর্শ সমীকরণ হয়েছে। এবার কি কি বের করতে বলছে এটা বলো। উপকেন্দ্র প্রথমে শীর্ষ 0 0। শীর্ষ 0 0 কি? প্রমিত সমীকরণের ক্ষেত্রে 0 0 শীর্ষবিন্দু। বড় হাতের x0, বড় হাতের y0। সুতরাং x+3 = 0, that is x = -3, আর বড় হাতের y0 মানে y। তার মানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক -3, 0। আশা করি ক্লাসের সবাই বুঝছো। শীর্ষবিন্দু, তারপর কি উপকেন্দ্র, শীর্ষবিন্দু তারপরে উপকেন্দ্র, আর লাস্ট কি নিয়ামক। আচ্ছা উপকেন্দ্রের স্থানাঙ্ক এইটার ক্ষেত্রে হলো a, 0। তার মানে বড় হাতের x = a আর বড় হাতের y হলো 0। তাহলে x+3 a হলো হাফ, তাহলে x হবে হাফ - 3 -5 আর y বড় হাতের y মানে ছোট হাতের y। তার মানে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? উপকেন্দ্রের স্থানাঙ্ক -5/2, 0। তো শীর্ষ গেল, উপকেন্দ্র গেল, এবারে হচ্ছে নিয়ামক। পাশই করি। নিয়ামকের সমীকরণ হইলো তোমাদের মনে রাখার টেকনিক বলছি, যেটা স্কয়ার নাই ওইটা ইকুয়াল টু মাইনাস। নিয়ামকের সমীকরণ বড় হাতের x = -a, বড় হাতের x হচ্ছে x+3 মাইনাস a হচ্ছে -1/2। 2 বামে আনো, ভগ্নাংশ রাখা যাবে না, তার মানে 2x + 7 = 0। ওকে, ফাইন। সো 2x + 7 = 0, এটা শেষ হয়ে গেল। 10 এর 3 নাম্বারটার ব্যাপারে একটু বলি। ভাইরা এখানে অনেকেরই কনফিউশন আছে। কনফিউশনটা হলো এই যেখানে 1 - y আছে, 1 - y কে y ধরা যাবে না। এখানে তোমার মাইনাস কমন নিতে হবে, মানে y - 1 কে y এর সহগ বা x এর সহগকে 1 থাকতে পারে, মানে এখানে সহগটা -1। সো তুমি একটা মাইনাস কমন নিয়ে বাইরে আনবা। আমি দেখাই দিচ্ছি, অঙ্ক করাবো না, বাকিটুকু হোপফুলি পারবা। সমীকরণটা সাজাই লাস্ট ক্লাসে বলছিলাম আমরা, সেটা হইলো যে আমরা সহগ 1 হইলে শুধুমাত্র প্রতিস্থাপন করতে পারবো। x² = 4 * 1 - y। বড় হাতের x² 4 * -1 * বড় হাতের y। লক্ষ্য করো এখানে বড় হাতের x = x আর বড় হাতের y হচ্ছে y - 1। y - 1 কে y ধরতে পারবা, 1 - y কে y ধরা যাবে না, কারণ এটা সহগ মাইনাস, সহগ 1 হইতে হবে। মাইনাসটাকে আমি বাইরে আনছি, তাতে এর মানটা কত এখানে -1। পারবা বাকিটুকু মিলাইতে? বেরা আমি এটার মতো আর করলাম না। 10 এর 1 3 একদম, মানে যদি ক্লাসের তুমি 10% বুঝে থাকো তাও পারবা। হ্যাঁ হ্যাঁ, 1 + y থাকলে y + 1 লিখে তাহলে তুমি yটাকে ফার্স্টে রাখবা, সোজা কথা। আচ্ছা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলি। আচ্ছা আমি এখন করায় দিব যেটা, সেটা হইলো 9 নাম্বার। এর মধ্যে 9 এর 2 নাম্বার যারা আমরা গতকালকের ক্লাসে প্রমাণ করে দিচ্ছি, তাই না? দুইটা প্রমিত সমীকরণ নির্ণয় কর।
প্রমিত সমীকরণ দুইটা, একটা হইলো y স্কয়ার ইকুয়াল টু 4ax, আরেকটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 4ay। এই দুইটা প্রমাণ লাস্ট ক্লাসে করাই দিছি, মনে আছে তোমাদের? এইটাই এজ এ অঙ্ক হিসেবে আছে। সো প্রমিত সমীকরণ যদি বলে দুইটাই প্রমাণ করতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই। ওকে, এবার আমি একটা প্রশ্ন করি তোমাদের। হ্যাঁ, 9 এক করব, সুপার ডুপার ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এত ইম্পর্টেন্ট আমি মানে কি বলবো, ধরো যে এই চ্যাপ্টারে একটা করার সুযোগ থাকলে তুমি এটা করো 9 নম্বর। তার আগে আমি একটু জিজ্ঞাসা করি তোমাদের, y - 3 হোল স্কয়ার ইকুয়াল টু 4 * 2 * x + 2। অঙ্ক না করে বলতো এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কত? একটু কয়েক সেকেন্ড ভাবো। -2,3। এক্সেলেন্ট, হ্যাঁ, ভেরি গুড। মনে মনে এটারে শূন্য বসাও, এটারে শূন্য বসাও, x এর মান y এর মান তাই লিখতে হয় নাকি? তো আরেকটা বলি, সাপোজ x - 4 হোল স্কয়ার 4 * -3 y + 3, এটা শীর্ষবিন্দু কত? 4, -3। বুঝতেছো কিছুটা? এবার আমি তোমাকে উল্টায় দিই, একটা পরাবৃত্তের শীর্ষবিন্দু 4, -3, আর এই পরাবৃত্তটা x স্কয়ার ইকুয়াল টু 4ay টাইপের, এটা করি তাহলে শীর্ষবিন্দু কত? মানে x স্কয়ার ইকুয়াল টু 4ay টাইপের, আর এটা হলো এত শীর্ষবিন্দু। পরাবৃত্তের সমীকরণ কত ধরলাম? x - 4 হোল স্কয়ার। এইটা তো জানি না, মানে উপকেন্দ্রিক লম্বটা বলতে হবে, এটাকে 4 এ লেখো, y + 3। উল্টা ভাবে লেখা যায়, শীর্ষবিন্দু আর টাইপটা যদি জানো, x স্কয়ার ইকুয়াল টু 4ay নাকি y স্কয়ার ইকুয়াল টু 4x, তাহলে কি আমি পরাবৃত্তটা লিখতে পারবো না এইভাবে? ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। শীর্ষ জানা থাকলে আর পরাবৃত্তের টাইপ জানা থাকলে, যে কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম, এটা যদি জানি তাহলে হয়তো এ ছাড়া বাকি সবটা আমি লিখতে পারবো। বুঝাইতে পারতেছি আমি ক্লাসের সবাইকে? ভাইয়া কোনো প্রশ্ন থাকলে বলো। ওকে, ঠিক আছে। এবার আমি যে অঙ্কটা করতে যাচ্ছি খুব মনোযোগ দিয়ে ভাইয়া, 9 নাম্বার। আমাদের শুধু 9 আর 8 করা হয়ে গেলে গ্রুপ 1 শেষ, আমরা তারপরে আজকে গ্রুপ 2 শুরু করব। 9 এর 1 নাম্বার দেখো, বোর্ডের আয়তন দেখলেই তোমরা বুঝতে পারবা যে এটা আসলে কত বোর্ডে আসছে। y ইকুয়াল টু, আচ্ছা এটা মানে আমি তোমাদের একটু বুঝায় বলি, এটা না ঢাকা বোর্ড 19এও আসছে। তাহলে দেখো ঢাকা বোর্ড 13, ঢাকা বোর্ড 16, ঢাকা বোর্ড 19, তারপরে ঢাকা বোর্ড 22, তাই না? সমান্তর ধারা প্রয়োগ করলে এটা তোমাদের আগামী বছর বোর্ডে আসবে। আচ্ছা যাই হোক, তো y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই প্যারাবোলা। আচ্ছা ভাইয়া, এই প্যারাবোলাটা কোন টাইপের বল? x স্কয়ার ইকুয়াল টু 4ay নাকি y স্কয়ার ইকুয়াল টু 4ax? x স্কয়ার টু 4y। x স্কয়ার ইকুয়াল টু 4ay টাইপ বুঝে গেছো? ওকে, এবার বলছে এই প্যারাবোলাটার শীর্ষ হলো 2 -2,3 আর 0,5 বিন্দু দিয়ে অতিক্রম করে। হ্যাঁ, বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ ভাইয়া। ওকে, এবিসি এর মান নির্ণয় করতে বলছে। ওকে, আমি অঙ্কটা এইভাবে করব যে এই পরাবৃত্তের সমীকরণ আছে না, এটা থাকুক, এটারে ভুললেই যায়, আমরা পরাবৃত্তটা নতুন করে পাই, তারপরে আমি তুলনা করব, না তুলনা করে এবিসি এর মান বের করব। বুঝাইতে পারতেছি আমি ক্লাসের সবাই? অঙ্কটা করে দিচ্ছি 9 এর 1। হ্যাঁ, সুপার ইম্পর্টেন্ট অঙ্ক। এই যে সাম প্রদত্ত পরাবৃত্তের সমীকরণটা থেকে খালি এটা বুঝলাম যে এটা কোন ক্যাটাগরি। এটা x স্কয়ার ইকুয়াল টু 4y ক্যাটাগরি। পরাবৃত্তের শীর্ষবিন্দু -2,3, তাই ধরি পরাবৃত্তের সমীকরণ। হ্যাঁ, কেউ কি বলতে পারবে x স্কয়ার ইকুয়াল টু 4y টাইপের, আর এটা হইল শীর্ষ, তাহলে কি হবে? x প্লাস 2 হোল স্কয়ার 4। হ্যাঁ, কেন এই আছে
তো আমি এটা লিখতে পারতেছি না। y minus 3 ক্লাসের সবাই কি বুঝছো আমাকে জানাও। x minus minus 2 x plus 2 whole square equal to 4a y minus 3 এটা যে x square equal to 4ay টাইপ এটা আমি এটা দেখে বুঝছি আর শীর্ষবিন্দু দেখে পরাবৃত্তের সমীকরণটা বের করে নিছি শুধু এর মানটা বাইর করতে পারলে কেল্লা ফতে। এর মান কিভাবে বের করব ওই যে কোটি টাকার কথা আমাদের বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ এই পরাবৃত্তটা কত বিন্দুগামী ভাইরা 0,5। আচ্ছা তোমাদের মধ্যে কয়েকজন হয়তো এইচএসসি 2021 এর স্টুডেন্ট আছো আর এইচএসসি 2022 তোমরা যারা আগামী কালকে যে মানডে ওয়েডনেসডে ব্যাচ আমার 2 PM এখানে 7.1 স্টার্ট করব আমরা ত্রিকোণমিতি 7.1 কারো প্রিভিয়াস ক্লাস করা লাগলে করে ফেল বুঝছো কারণ এটা আমার মোস্ট রিসেন্ট ব্যাচ শাহজাহানপুরে তো এটা পরে আর 7 মনে হয় করানো হবে না। পরাবৃত্তটি 0,5 বিন্দুগামী অর্থাৎ হ্যাঁ তোমরা আসলে খুব একটা ব্যস্ত হও না ব্যস্ততা তখন হইতা যখন তোমাদের 7 ঘন্টা ক্লাস হইতো তারপরে 3 ঘন্টা প্র্যাকটিক্যাল বুঝছো মানে যেটা হয় তারপরে তোমরা যখন আমাদের ক্লাস কোচিং করতে আসতা তখন তোমরা ব্যস্ত থাকতা হ্যাঁ তোমরা সেই তুলনায় অনেক ফ্রি আছো মানে যে মোটামুটি বছর খানেক তো ফ্রি কাটাই দিছো এখন হইলো যে তোমরা অনেক নিজেকে ব্যস্ত মনে করতেছো আসলে তোমরা ব্যস্ত আমার লাইফের শর্টেস্ট পসিবল টাইম যেটা গেছে সেটা হইলো যে এই কলেজ লাইফের 1 বছর 8 মাস আমার মনেই নেই মানে ওই যে এরকম হয় না যে এটা মনে আছে ওইটা মনে আছে মাঝখানে ওইটা মনে নেই হ্যাঁ এরকম আমার মাঝখানে কলেজ লাইফ মনেই নেই কারণ এত দ্রুত গেছে কিছু আমি চিন্তাই করতে পারি আমার মনে আছে সেকেন্ড ইয়ারে নর্টন কলেজে বিকালে ক্লাস সকালবেলা কুইজ হইতো প্র্যাকটিক্যাল থাকতো সকালে যাইতাম ক্লাস করতাম পড়তে যাইতাম রাত্রে বাসায় আসতাম পুরো 13 ঘন্টা পর বুঝছো কারণ কি সকালে 8টায় যাইতাম রাত্র 9টায় ফেরত আসতাম তো এরকম ভাবে আমার একটানা প্রায় 4-5 মাস গেছে তো এই জন্য আমার মনেই নেই রাস্তায় রিক্সায় তারপরে বাসায় এসে পড়াশোনা করছি অপরিসীম এনার্জি ছিল তখন এখন ভাবলেই মানে কি লাগে এখন সকালে উঠা যদি দেখি যে তাড়াতাড়ি উঠে গেছি আবার ঘুমাই যে না আর একটু সময় আছে আর একটু ঘুমাই নেই আমরা আচ্ছা যাই হোক পরাবৃত্ত কি 0,5 বিন্দুগামী সিদ্ধ করে এর মান পাই গেছে এর মান বসায় দিলে তো পরাবৃত্তের সমীকরণ হয়ে গেছে তাহলে অর্থাৎ পরাবৃত্তের সমীকরণ x plus 2 whole square 4 into half y minus 3 whole square from x square plus 4x plus 4 2y minus 6 এইটা পাশে নিয়ে আসছি তোমাদের হয়তো অনেকেরই মনে হতে পারে ভাইয়া এই যে শুরুতে আপনি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখছেন এটা তো কোনো কাজই হইতেছে না মনে হয় হ্যাঁ এরকম মনে হইতে পারে তো যাই হোক এখন এটা কাজে লাগবে 2 দিয়ে ভাগ করো y equal to half x square plus 2x plus 5 ভাইয়া এবার 1 আর 2 তুলনা করে abc এর মান পাওয়া যাবে দেখো ভাইয়া 1 নাম্বার আর 2 নাম্বার কষ্ট করে তুলনা করো a half b2 c হলো 5 ক্লাসে সবাই কি বুঝতেছি জি ভাই চমৎকার একটা অঙ্ক 1 নং ও 2 নং তুলনা করে হুবহু এটাও আসছে এগুলা চেঞ্জ করে এবিসি মান কিন্তু চেঞ্জ করে আবার এটাকে দেওয়া হয়েছে x ay² + by + c তখন পারবা তখন পরাবৃত্তটা যে y² 4x টাইপের এভাবে অনেকভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে সো সূত্র পারলে খুব একটা প্রবলেম মনে হয় হবে না রুল বুঝে নিও ফর্মুলাগুলো ভালো করে পড়ো 1 নাম্বার ক্লাসটা খুব ইম্পর্টেন্ট 1 নাম্বার ক্লাসটা সবাই ভালো মতো দেখে নিও আবার দেখো মানে প্রমাণগুলো সহ কারণ আজকে আমি যেখানে যাব গ্রুপ 2 আজকে গ্রুপ 2 এর তো খুব বেশি অঙ্ক করব না একটা বা দুটো অঙ্ক করব কিন্তু সেই গ্রুপের অঙ্কগুলো বোঝার জন্য তোমাদের কিন্তু মানে থিওরিগুলো ভালো মতো বুঝতে হবে নিয়ামক অক্ষ সমীকরণগুলো এগুলো ভালো করে বুঝে নিতে হবে
ভাইরা এবার আমরা যেটা করব সেটা হইল 8 নাম্বার। ভাইয়া 8 এ দুইটা ম্যাথ আছে, এই যে খুব মনোযোগ দিয়ে শুনুন, কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। মানে কথাবার্তাগুলো এত মানে কিসে বলছে, উপকেন্দ্রিক লম্বের ঋণাত্মক প্রান্ত বিন্দু, আচ্ছা ঠিক আছে, আর অক্ষ আর নিয়ামকের ছেদবিন্দু সংযোজক রেখার সমীকরণ বের করতে হবে। তো যাই হোক, আমরা y স্কয়ার ইকুয়াল টু 12x এই পরাবৃত্তটা কি টাইপের তা কি জানি? এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। হ্যাঁ, তো আমাকে একটা জিনিস বের করতে বলছে, আমি সেটা বলবো। আসলে আমি পুরোটা ব্যাখ্যা করি। আমি 8 এর 1 করাই দিব, আপনি কি করতে হবে তোমাদের, আমি হোমওয়ার্কগুলো তোমাদের বলে দিচ্ছি আজকে, এখনই বলে দিচ্ছি। 10 এর 1 3, 8 এর 1, 9 এর 2, 2 এর 2 3, আর হইল 11 এর 1 2, 2 করাই দিব আমি, তারপরে এটা করতে হবে। দেখি আচ্ছা, হোমওয়ার্কগুলো বলে দিছি। আর লাস্ট ক্লাসে তো 1 আর 3 6 এর 1 ছিল, সেটা করবা। আগামী ক্লাসটায় মাত্র দেখবা যে অঙ্ক বাকি আছে কম, 4-5টা অঙ্ক বাকি আছে, মানে 4 5 6 আর 7 মনে হয়, 4 6 তো নেই, 4 5 7 এই তিনটেই মনে হয় বাকি আছে। তো এগুলো আমি পড়াবো এক ক্লাসে। বলো সরলরেখা বৃত্ত, হ্যাঁ অবশ্যই ক্লাস আমাদের তো মানে শোনো, আমরা কি করব, আমরা তো রিভাইজ দিব। চ্যাপ্টার আমাদের শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের আমি তো জানি না যে অ্যাকচুয়ালি ফার্স্ট সেকেন্ড ইয়ার কবে শেষ করবে, মানে সেকেন্ড ইয়ার আমি ধরে রাখতেছি যে হ্যাঁ জানুয়ারিতে শেষ করতে পারে, তো সেই হিসেবে আমি হয়তো তোমাদের ডিসেম্বরে শেষ করে দিতে পারবো। তো জানি না, আবার অনেক কলেজে পিছাইতেও পারে। শর্ট সিলেবাস যেহেতু, তাহলে তো আগের মতো এরকম 8 মাস সময় নাও পাইতে পারো, তোমরা হয়তো কমাই দিতে। এটা ডিপেন্ড করে হলো কলেজ কিভাবে পড়াচ্ছে সেটার উপরে। টেস্ট পরীক্ষার একটা টাইমিং নিশ্চয়ই নির্ধারণ করে দিবে। তো তারপরে আমরা কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটা পেপার রিভাইজ দিব ভাইয়া, এবং রিভাইজটা হবে অধ্যায় ভিত্তিক সিকিউ এমসিকিউ কোশ্চেন সলভ করব আমরা। সব প্রশ্ন যেন কভার করে, এইভাবে আমি শীটটা তৈরি করব যে তোমাদের বইয়ের সব অঙ্ক কভার করে, কিন্তু সিকিউ এমসিকিউ আকারে করাইলে তাহলে তোমাদের হবে কি বইয়ের অঙ্কের একঘেয়েমি লাগবে না। মানে এই যে বইয়ের অঙ্ক একই জিনিস আবার পড়াইতে গেলে দেখবা যে তুমি আগে করে আসছো না, ভুলে গেলেও বিরক্তই লাগবে যে এটা তো পড়ছি, এরকম মনে হয়। আমি জানি সেটা, তো আমি সেইভাবেই পড়াবো। তোমরা ওইটা ওরিড হও না, আমরা পুরো 2 পেপার আবার রিভাইজ করাবো, তাহলে তোমাদের বই করা হয়ে যাবে। তুমি বলবো ভাইয়া সিকিউ এমসিকিউ করাইলে কি বইয়ের অঙ্ক করা হবে? আরো ভালো হবে, তুমি যখন এটা করবা তখন সেটা বুঝতে পারবে। তো ওইটা নিয়ে একদম ওরিড হও না। অনেকে আছে ভাইয়া আমি ফার্স্ট ইয়ার পড়ি নাই, মানে আমি তাদেরকে উপদেশ দিব যে মাত্র স্টুডেন্ট আসছে ভাইয়া আমি ফার্স্ট ইয়ারে কিছু পাই না, এখন সেকেন্ড ইয়ারে। তা আমি বললাম যে আগে সেকেন্ড ইয়ার পড়, তাই না? ওই সেকেন্ড ইয়ার তো তাহলে প্রবলেম নাই, তারপরে ফার্স্ট ইয়ার প্রবলেম। তবে দেখবো এখন তো ফার্স্ট ইয়ার পড়াচ্ছে না, কলেজে পরীক্ষাও হচ্ছে না, তাই না? তো তাইলে তোমার আগে সেকেন্ড পেপারটা শেষ করতে হবে, তারপরে তুমি ফার্স্ট পেপার রিভাইজ। এটাই হলো এখনকার, মানে ডক্টরের কাছে গেলে আমরা এরকম হয়, এই তো ডক্টর আমার যে ছোট বাচ্চা এ তো বমি করে, খালি নাক দিয়ে দুধ বের হয়ে যায়, এইসব সমস্যা। তো ডাক্তার বলে যে আস্তে আস্তে, মানে ডাক্তার তো গেলে কি বলে যে সব আপনি শান্ত হন, আমরা অস্থির হয়ে যাই। তোমাদের ব্যাপারটাও এরকম, আমি কিছু পাই না, আমি কি করবো, আমি আজকেই সব করে ফেলবো, কালকে আমি পরীক্ষা দিয়ে দিব। এটা হবে না কখনো, হ্যাঁ ধীরে ধীরে আগাইতে হবে তোমার। যাই হোক, অনেক প্যাচাল পেরে ফেললাম। তো যেটা ছিল 8 এর 1, y square equal to 12x। হ্যাঁ এই যে ভালো, এটা বলো উপকেন্দ্র কত, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? 3,0। বুঝছি সবাই? এবার একটা প্রশ্ন করব, যে পারবা তাদের জন্য ইঞ্জিনিয়ারিং, বাকিদের জন্য ইঞ্জিনিয়ারিং না, বুঝছো? ধরে নিবা উপকেন্দ্রিক লম্ব আছি এল এল প্রাইম। ক্লাসের মধ্যে কারা কারা আসো একটু হাত তুলো, এল আর এল প্রাইম বিন্দুর স্থানাঙ্ক বলতে পারবা না? সময় হইল 30 সেকেন্ড। এল আর এল প্রাইম বিন্দুর স্থানাঙ্ক কত? অনলাইনে কেউ আসো?
3, বিটা আর -3, বিটা। না না না, বিটা ফিটা না, উত্তর চাই আমি। এল আর এল প্রাইম বিন্দুর স্থানাঙ্ক ভুজ 3 ঠিক আছে, ভেরি গুড, 3,6 এক্সেলেন্ট, হ্যাঁ হ্যাঁ ভেরি গুড, 3,6। আরেকটা কি এল প্রাইম কি 3,-6 ওই থেকে পারলাম ভাইয়া এটা, এবার বুঝাই এটা 3, তাহলে এল আর এল প্রাইমের ভুজ যে 3 এটা শিওর, ভুজ 3, এক্স এর মান 3, y স্কয়ার 36, y ইকুয়াল টু +-6, এই যে +6 এটা -6। এল এল প্রাইম কে বলা হয় উপকেন্দ্রিক লম্ব, এল কে বলা হয় উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক প্রান্ত বিন্দু, আর এল প্রাইম কে বলা হয় উপকেন্দ্রিক লম্বের ঋণাত্মক প্রান্ত বিন্দু। বুঝছো আমার কথা? ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? ওকে, এবার শুনুন, আরো গুরুত্বপূর্ণ কথা আরো বাকি আছে আমার। ভেরা, এই এক্স অক্ষটারে কি বলা হয়? পরাবৃত্তের অক্ষ, তাই না? ভেরা, এস কে কি বলা হয়? উপকেন্দ্র। এ কে কি বলা হয়? শীর্ষবিন্দু, পরাবৃত্তের শীর্ষ। এখানে একটা বিন্দু আছে জেড, আর এই জেড এর নাম কি? মানে হয় কি, ছোট বাচ্চা হওয়ার পরে আমরা কি আকিকা না দেওয়া পর্যন্ত কি ডাকি? বাবু ডাকি না? বাবু, এটা বাবু। তো এখানে একটা বাবু মার্কার নাম আছে এখানে। এই রেখাটাকে বলা হয় অক্ষ, আর এই রেখাকে বলা হয় নিয়ামক। তাহলে এই বাবু নাম হলো অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু। এর আসলে আকিকা দেওয়াই হয় না, মানে জেড কে বলা হয় অক্ষ ও দ্বিকাক্ষের ছেদবিন্দু, বা অক্ষ বা নিয়ামকের ছেদবিন্দু। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? অনলাইন যারা আছো তারা কি বুঝছো? অনলাইনে যারা আছো জেড বিন্দুর স্থানাঙ্কটা কি বুঝতে পারছো? জি স্যার। ফাইন। আমাকে বলছে ভেরা, এবার শোনো, আমাকে বলছে উপকেন্দ্রিক লম্বের ঋণাত্মক প্রান্তবিন্দু এবং অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু সংযোজক সরল রেখার সমীকরণ দেয়। দ্যাট মিন্স জেড প্রাইম। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাই? উপকেন্দ্রিক লম্বের ঋণাত্মক প্রান্তবিন্দু আর অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু সংযোজক সরল রেখার সমীকরণ। দুই বিন্দুকে আমি সরল রেখার সমীকরণ পারি না, ছোটবেলায় করে আসছি, 9, 10 এসএসসি বাদ দাও, এইচএসসি বাদ দাও। ওকে, আমাকে একটু ব্যাখ্যাটা করতে হবে পুরো চিত্রের। প্রদত্ত পরাবৃত্তের ভেড়া তোমাদের আরো সহজ ভাবে আমি বলি। তোমাদের মনে আছে আমি যখন সূত্রটা প্রমাণ করলাম y স্কয়ার ইকুয়াল টু 4x, এই বিন্দুটার স্থানাঙ্ক ছিল a, 2a, আর এটা ছিল a, -2a, তাহলে এটা এই 4a হয়েছিল। তো অ্যাকচুয়ালি এটা 3 হইলে 6 হবে 2a। বুঝছো? তাহলে সরাসরি বলা যায়, কারণ এটা তো ফর্মুলা। প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ y স্কয়ার ইকুয়াল টু 12x, তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4 × 3 × x, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? s 3,0। উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক ও ঋণাত্মক, উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তবিন্দু যথাক্রমে L 3,6 আর L প্রাইম 3,-6। আর এই যে বাবু Z, সেটা কি অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু Z। ভাইয়া এটা স্থানাঙ্ক কত লিখে দিতেছি কেন? -3,0। ভাইয়া AS আর AZ সমান আমরা সবাই জানি। তাইলে কত ZL প্রাইম রেখার সমীকরণ, ZL প্রাইম রেখার সমীকরণ কত হবে? x মাইনাস z তো আগে, x মাইনাস x1, x1 মাইনাস x2, y মাইনাস y1, y1 মাইনাস
y তাতে কি অবস্থা x plus 3 by minus 6 y by 6 ছয় ছয় কাটা x plus 3 equal to minus y কে বামে নিয়ে আসো ক্যালকুলেশন তেমন কিছু বুঝার নাই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ পারি না x minus x1 by x1 minus x2 y minus y1 by y1 minus y আশা করি ক্লাসের সবাই অঙ্কটা বুঝতে পারছো আমি তোমাকে ইচ্ছা করে কঠিনটা করাই দিছি 8 এর 1 নাম্বারটা একটু ঝামেলা যেটাতে এই যে অনেকগুলা কথা বলা হয়েছে 8 এর 2 নাম্বার এর চেয়েও সহজ প্রশ্নে বলছে শীর্ষবিন্দু আর উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু সংযোজক সরলরেখার সমীকরণ ভাইয়া এটাকে আরো সহজ না শীর্ষবিন্দু কত বলো তো ভাইয়া a 0 0 তাহলে 0 0 আর al আর al প্রাইম এই দুইটা সরলরেখার সমীকরণ পাই ওইটা তো আরো সহজ ক্লাসের সবাই কেমন কথা বুঝতেছো অনলাইনে যারা আছো সবাই কি বুঝছো আমি তো বলছি আগামী কালকের ব্যাচটা নতুন নতুন মানে কি আমি শুধু জুড়িশালা পড়াই যারা পড়বে এই ব্যাচে কি এটা চলে গেছে এই ব্যাচে বুঝছো মানে আগামী কালকের ব্যাচটা নতুন আমি বলছি যারা পড়বে তাদেরকে আমি আগামী জুড়িশালা আর আজকে আমি আমাদের সম্পদের এই ব্যাচটা নতুন কালকে নতুন চ্যাপ্টার শুরু ওদেরকে আলাপ হয়েছে ওকে ভেরা পরবর্তী গ্রুপে চলে যাব আমরা আজকে যেটা করব সেটা হলো গ্রুপ 2 এর গ্রুপ 1 শেষ আমাদের সবাই মনোযোগ দিয়ে শুনো এই হ্যাঁ 8 এর 2 হ্যাঁ দিছি না ও 8 এর 1 করেছি তাহলে 8 এর 2 হোমওয়ার্ক আচ্ছা সবাই যারা 2 এর 3টা অঙ্ক আছে যে 3টা অঙ্ক মনোযোগ দিয়ে পড়বা সেম কিনা পরাবৃত্তের উপকেন্দ্র আর শীর্ষবিন্দু আছে অক্ষ আর নিয়ামকের সমীকরণ নির্ণয় করতে বলছে সব এক হ্যাঁ পরের দিকটাতে অক্ষ আরো বলে না তাই না তবে আমি তোমায় বলে রাখি অক্ষ না বের করে নিয়ামক বের করাই যাবে তার মানে আলটিমেটলি অঙ্ক তিনটা সেম কারণ নিয়ামক বের করতে হইলে তোমাকে অক্ষ বের করতেই হবে কেন আমি সেটা বুঝাবো অক্ষ আর নিয়ামক হলো পরস্পর লম্ব এটা আমরা জানি ভেরা এইখানে যে অঙ্কগুলো দিচ্ছে মানে 2 এর 1 নাম্বারটা দেখো আমি তোমাকে ঘুরায় নিয়ে আসতেছি একটু পরে সেটা হইল 11 নাম্বারের অঙ্কটা কি দেখবা 11 কি সেম দেখো তো 11 2 নাম্বারটা 2 এর 1 আর 11 এর 2 পুরো সেম এই কারণে আমি বাড়ির কাজ দিছি আর কি আচ্ছা মানে আমি একটু বুঝায় বলি 11 1 নাম্বারটা কই রয়েছে এখানে 11 2 হবে হোমওয়ার্ক আর 8 এর 2 11 1 এর জন্য 4 নাম্বার কনসেপ্ট যেটা আমি এখনো পড়াইনি নেক্সট ক্লাসে অ্যাকচুয়ালি আমাদের বাকি আছে কি কি আমি বলে দিই 4 5 6 6 নাই 4 5 7 আর 11 এগুলোই বাকি আছে আমি তাড়াহুড়া করে নেই তোমরা বাসায় বাকিগুলো শেষ করো হ্যাঁ এবং অবশ্যই পারবা এমন ভাবেই আমি করাইছি যেটা তুমি পারো ওকে তাহলে 2 এর 1 নাম্বারটা করাই দিচ্ছি এটা দেখে তুমি 2 এর 2 দিন পারবা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো আমি ভেরা এখানে বলা হয়েছে পরাবৃত্তের শীর্ষবিন্দু কত আর উপকেন্দ্র কত 2 এর 1 এখন করাই দিচ্ছি তাতে 2 এর 2 দিন তুমি পারবা বলো পরাবৃত্তের শীর্ষবিন্দু কত দেয়া আছে 2, -3 আর উপকেন্দ্র কত দেয়া আছে -1, -1 হ্যাঁ আমি এখানে অক্ষ আঁকবো না কার্তেশীয় সমতল আঁকবো না মানে আমি দেখো এটা হলো পরাবৃত্তের অক্ষ আর পরাবৃত্তের অক্ষের উপরে এইটা হলো নিয়ামক রেখা লম্ব আমি যদি এটাকে স্থানাঙ্কের অক্ষ আঁকতে যাই তুমি কনফিউজ হয়ে না এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ না এটা হলো পরাবৃত্তের অক্ষ এটা হলো পরাবৃত্তের নিয়ামক
স্থানাঙ্কের x অক্ষ y অক্ষ যদি আঁকো তাহলে অরিজিনালি চিত্রটা হয়ে যাবে একটু ঝামেলা। বুঝায় বলি কেমনে হবে। -1, 1 এটা হলো উপকেন্দ্র, আর 2, -3 এটা হলো শীর্ষ। এইভাবে যোগ করে শীর্ষ এরকম, উপকেন্দ্র এরকম, এই টাইপের চিত্র হয়ে যাবে ঝামেলা। মানে অক্ষের সাপেক্ষে এইটা একটু মানে কেমন হয়ে যাচ্ছে। এই কারণে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা স্থানাঙ্কের অক্ষ আঁকাটা তো জরুরি না, আমার কি আঁকতে হবে বলুন? পরাবৃত্তের অক্ষ আর নিয়ামক লাগে। এই কারণে আমি কার্টেসীয় সমতল আঁকিই নেই। অনেকে প্রশ্ন করতে পারে ভাই এটা 2, -3 হলে এটা -1, -1 হয় কেন? নো, আমি এই এক চিত্র আঁকার চেষ্টা করছি, এটা বাদ। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? কার্টেসীয় সমতল আঁকাটা নেসেসারি না, কোনো প্রয়োজনই নেই। ওকে, এইবার ঠান্ডা মাথায় শুনো, এইটা হলো পরাবৃত্তের অক্ষ, আর এটা কি নিয়ামক রেখা। তো আমাকে এই অক্ষ আর নিয়ামক বের করতে হবে। অক্ষ ভাইয়া দেখতে পাচ্ছ, মানে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করলে কি অক্ষ হয়ে যাবে না? এই কারণে 2 এর 2 আর 3 এ অক্ষের সমীকরণটা বের করতে বলেন। কারণ নিয়ামক যদি বের করতে চাও সেটা তো অক্ষ আগে বের করবা, তার উপর লম্ব রেখা। ভাইয়া একটু ছোটবেলার কথা মনে করাই দিই, অনেক অনেক আগে প্রশ্ন। এই হইলো একটা সরলরেখার সমীকরণ, ধরো অক্ষের সমীকরণ। নিয়ামকের সমীকরণ কি হবে বলো তো ভাইয়া? অনলাইনে যারা আছো একটু বলো তো। 4x + 3y + 8 = 0। জানি সবাই ভাইয়া উল্টাও পাল্টাও থিওরি মনে আছে তো সবার? একটা সরলরেখা তার উপর লম্ব রেখা মনে পড়ে সবার? সমান্তরাল হলে ক্লাসের সবার কি মনে আছে ফার্স্ট ইয়ারের সরলরেখার কথা? ওকে, আমি ধরে নিচ্ছি মনে আছে। ফাইন, সো এবার স্টার্ট করি। দেয়া আছে পরাবৃত্তের শীর্ষবিন্দু A 2, -3 এবং উপকেন্দ্র S 1, -1, 1। সুতরাং পরাবৃত্তের অক্ষের সমীকরণ, যারা দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ পারি আস্তে আস্তে পারবো। x - x1, x1 - x2, y - y1, y1 - y2, x - 2/3, y + 3/-4। আর এই গুণ করো -4x + 8, 3y + 9। আর এই গুণ করতে সব এক পাশে আনলে যেটা হবে সাজায় লিখি 4x + 3y -+1। এটা ওই পাশে পাঠাচ্ছি। অক্ষের সমীকরণ হয়ে গেছে, এটা একটা অ্যানসার। আশা করি ক্লাসের সবাই বুঝছো। কেউ কি আমাকে বলতে পারবা নিয়ামকের সমীকরণ কত? 3x - 4y + 6। এক্সেলেন্ট, 3x - 4y + k। সুতরাং নিয়ামকের সমীকরণ, একটু তোমরা সরলরেখার ফিলিংস পাবা এই চ্যাপ্টারে। মানে নিয়ামকের সমীকরণ 3x - 4y + k। তো ভেরা নিয়ামকের সমীকরণে হয়ে গেছে, খালি কে এর মানটা বের করলেই হয়ে যাবে। তার জন্য সিদ্ধ করে বের করতে হয়। নিয়ামকের উপর একটা বিন্দু, ওই যে বাবু জেড, জেড তো জানি ভেরা, এই তথ্য জানি যে এ হইল এস আর জেড এর মধ্যবিন্দু, তাই না ভাইয়া? তাহলে তোমাদের গাজনি মেথডের কথা মনে আছে? গাজনি মেথড আমির খানের মনে করা কি আলফা বিটা ধরি, হ্যাঁ এটাকে। তারপরে তুমি আমির খানের মতো ভুলে যাবা যে এ বিন্দু স্থানাঙ্কটা দেয়া আছে, এটা ভুলে যাবা। তুমি এস আর জেড এর মধ্যবিন্দু বের করবে। তারপরে তোমার মনে পড়বে যে আল্লাহ এটা তো দেওয়াই আছে, প্রশ্ন মতে বসাইলে আলফা বিটার মানটা বের হবে। তার মানে আমি জেড বিন্দু স্থানাঙ্কটা বাইর করব, বাইর করার পরে এইটাকে বলবো ওই জেড বিন্দু গানি সিদ্ধ করলে এর মান বাইর। বুঝতেছো ক্লাসের সবাই? অনলাইনে যারা আছো? জি ভাইয়া। এক্সেলেন্ট। জেড বিন্দুর নাম কি বলো? না, অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু ধরি। অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু জেড আলফা, বিটা।
এস জেড এর মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হবে? -1 প্লাস আলফা বাই 2 1 প্লাস বিটা বাই 2। তারপরে তোমার প্রশ্ন মতে মনে পড়বে -1 প্লাস আলফা বাই 2 ইকুয়াল টু হলো 2, দ্যাট ইজ আলফা ইকুয়াল টু 5, আবার 1 প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু হলো -3, বিটা ইকুয়াল টু -7। তার মানে জেড বিন্দুর স্থানাঙ্ক হলো 5, -7। ওকে, জেড বিন্দুটা বের করছি শুধুমাত্র সিদ্ধ করার জন্য, ওই যে নিয়ামক। তাহলে বলো এখন নিয়ামক রেখা হইল জেড বিন্দুগামী, তাহলে এক্স এর স্থলে বসাবা 5 আর ওয়াই এর স্থলে বসাবা -7। হুবহু ভেরা তোমরা যারা যদি হোমওয়ার্ক গুলা করো, আমি জানি না তোমরা করো কিনা, হোমওয়ার্ক করলে না ক্লাসটা 2-3 বার করা হয়ে যায়, 2-3 বার করার সময় মানে একই অঙ্ক বারবার করতে করতে তোমার মুখস্থ হয়ে যায়। অনেকে আসো, আমি তো তোমাদের অনেকদিন ধরেই দেখতেছি, অনেকে আসো যে রেগুলার হোমওয়ার্ক করো, তাদের পড়া হয়ে যাচ্ছে, আই গ্যারান্টি ইউ দ্যাট। এবং বাকিরা যারা করো না তাদের তো অবশ্যই পড়া হবে না, অনেক প্রবলেম থেকে যাবে। তো নিয়ামক রেখা জেড বিন্দুগামী, অর্থাৎ এক্স এর স্থলে 3 × 5। অফলাইন মানে পরীক্ষাগুলো তোমরা চাইলে অফলাইনে এসে আলাদা আলাদা, মানে যেহেতু ভিড় এড়ানো, অনেকে কি করতেছো যে হ্যাঁ হয়তো ভিড় হইতে পারে, আসলে আমরা ভিড় হওয়ার সুযোগ দিচ্ছি না। তো তোমরা অবশ্যই পরীক্ষাগুলো অফলাইনে দিলে ভালো হয়। আইসা একা পরীক্ষা দিয়ে যাবা, পরীক্ষার টাইম বলে দিছি আমরা, সকাল 11টা থেকে বিকাল 5টার মধ্যে যে কোনো দিন এসে পরীক্ষাগুলো দিতে পারবে। এর মান -43, নিয়ামকের সমীকরণ কত হবে? 3x - 4y - 43 = 0। অক্ষ আগেই বের করছি, এটা হলো অক্ষ আর এটা হলো নিয়ামক। তোমাদের যে দুটা বাড়ির কাজ দিচ্ছি সেখানে নিয়ামক বের করতে বলছে, অক্ষ বের কিন্তু করতেই হবে, নাইলে তুমি নিয়ামকটা তার উপরে লম্ব বের করতে পারবে না। সো ভাইরা হোমওয়ার্ক গুলো একটু অবশ্যই কইরো, আমরা নেক্সট ক্লাসে বাকি ম্যাথ গুলা করে ফেলবো, তাইলে আমাদের 6.1টাও কমপ্লিট হয়ে যাবে। আর আমি আগেই বলছি যারা প্রিভিয়াস চ্যাপ্টার গুলা করো নাই, সোমবার বুধবার 2টার ব্যাচে আগামীকালকে ত্রিকোণমিতি চ্যাপ্টার 7.1 শুরু হচ্ছে। তো তোমরা যারা ত্রিকোণমিতি করো নাই ওই ব্যাচের সাথে ত্রিকোণমিতিটা কভার করে আসতে পারো। ওই ব্যাচে ত্রিকোণমিতির পরে বহুপদী পড়াবো, তারপরে কণিকে আসবো। আর তোমরা যেহেতু অলরেডি এখন কণিকে আছো, তাহলে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো কভার আপ করতে পারো। ভালো থাকো সবাই।